রেকর্ড শুরু করি। আজকে আমরা আলোচনা করব রাহুর বিশেষ কয়েকটি ঘরে থাকলে পরে তার প্রভাব কি হতে পারে। আমাদের সঙ্গে আজকে দু একজন নতুন মানুষ রয়েছেন, তাদের জানানোর জন্য আমি একটা জিনিসই বলি। আমাদের রাশি চক্র, আমাদের জীবন, তাকে আমরা 12টা ভাগে ভাগ করেছি। অর্থাৎ 12টা অংশ, 12টা ক্ষেত্র আমাদের জীবনের বিভিন্ন বিষয়কে নির্দেশ করে। জীবনের বিভিন্ন সময়, জীবনের বিভিন্ন কোয়ালিটি, তাকে এই 12টা ভাগ নির্দেশ করে। এই 12টা ভাগের আলাদা আলাদা নাম রয়েছে। 12টা ভাগের কোথাও কোনো গ্রহ থাকলে পরে আমরা আলাদা আলাদা ফল পাই। তো আমরা যেটা পড়াশুনো করছিলাম সেটা হচ্ছে রাহু সম্পর্কিত। রাহু সৃষ্টি করে কন্টিনিউয়াস অ্যাবনর্মাল গ্রোথ বা কন্টিনিউয়াস অ্যাবনর্মালিটিকে ইন্ডিকেট করে রাহু। আমাদের রাশিচক্র যখন আমরা বিচার করব, যখন আমরা একজন মানুষকে প্রেডিক্ট করবার চেষ্টা করব, যখন আমরা একজন মানুষের সম্পর্কে কিছু বলবার চেষ্টা করব, তখন এই কলিযুগে দাঁড়িয়ে রাহুর অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বিহেভিয়ার, তার মানুষের সঙ্গে সম্পর্ক, তার কোয়ালিটি, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে রাহুর কানেক্টিভিটি আমাদেরকে কিন্তু আনতে হবে। রাহু সৃষ্টি করে অতৃপ্তি, রাহু সৃষ্টি করে বিরক্তি, রাহু সৃষ্টি করে অনীহা, রাহু সৃষ্টি করে অ্যাবনর্মালিটি। রাহু সামাজিকতার বিরোধী। রাহু সবাই যেদিকে যায় তার বিপরীত দিকে চলবার চেষ্টা করে। রাহুর মধ্যে রয়েছে গোপনীয়তা, রাহুর মধ্যে রয়েছে অপরিচ্ছন্নতার ভাব, রাহুর মধ্যে রয়েছে সুপ্ত আসরিক প্রবৃত্তি। অর্থাৎ আপনারা একটা মানুষকে দেখছেন যে এই মানুষটা ভীষণ ভালো একটা মানুষ, দারুণ একটা মানুষ, কিন্তু ভেতরে ভেতরে তার মধ্যে রয়েছে ভয়ঙ্কর বিষধর সাপ। এই যে কোয়ালিটি, নিজের মধ্যের যে কোয়ালিটি তাকে গোপন রাখার ক্ষমতা, তাকে ইন্ডিকেট করে এই রাহু। সুতরাং রাহুকে উপলব্ধি করা একটা রাশিচক্রকে বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং রাহুকে উপলব্ধি করলে পরে একটা রাশিচক্রকে আইডেন্টিফাই করা, তাকে প্রেডিক্ট করা, তাকে আহ ডিকোড করা। রাশিচক্রকে ডিকোড করতে হয়, তো ছক দেখে আমাদের বলতে হয়। তো এই ডিকোড করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো ভালো কথা, আমাদের পঞ্চম ভাবে রাহুর অবস্থান কি কি করে। তাহলে এবার আপনাদের কনসেন্ট্রেশন লেভেলটাকে খুব বাড়াতে হবে। পঞ্চম ভাব হচ্ছে আমাদের একটা কোন স্থান। কোন স্থান মানে 1, 5, 9, 1 নম্বর, 5 নম্বর আর 9 নম্বর ঘরকে আমরা বলেছি কোন স্থান। যেগুলো আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ, তৃপ্তি, বিলাসিতা, ফাটকা টাকা পয়সা, কাজ না করে পয়সা ইত্যাদিকে নির্দেশ করে। তাহলে এই যে 5 নম্বর ঘর, সেই 5 নম্বর ঘরে যদি রাহু থাকে, তাহলে প্রথম কি হবে? প্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন। ক্রিয়েটিভিটি নষ্ট হবে। তাহলে একটা মানুষ সে গান করছে, বাজাচ্ছে, তার ক্ষেত্রে 5 নম্বর ঘরে রাহু, সে কিন্তু তাকে ডিস্টার্ব করবে। একটা বাচ্চা পড়াশুনো করতে গিয়ে কনসেন্ট্রেট করতে চাইছে, কিন্তু 5 নম্বর ঘরে রাহুর অবস্থান তাকে ডিস্টার্ব করবে। তারপর আরেকটু বয়স যখন বাড়বে, 5 নম্বর ঘর হচ্ছে প্রেমের ঘর, ভালোবাসার ঘর। সেখানে রাহু বসে আছে। রাহু দুটো জিনিস করতে পারে। একটা, প্রেমের ক্ষেত্রে ইরিটেশন, প্রেম করছি, রোজ ঝগড়া। 2 নম্বর করতে পারে কি, সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে অ্যাবনর্মালিটি। আমি একটা মানুষ 5টা প্রেম করছি, এটা অ্যাবনর্মালিটি। এবং সকলের সঙ্গে সম্পর্ক অতি গভীর। তাহলে পঞ্চমে রাহু এই বিষয়টাকে দিতে পারে। ঠিক এই সময় 3 নম্বর পয়েন্ট কি হতে পারে? পঞ্চমে রাহু প্রেমের কারণে মধ্যস্তরীয় বিদ্যায় অশান্তি দিতে পারে। মধ্যস্তরীয় বিদ্যা মানে মাধ্যমিকের পর থেকে শুরু করে মোটামুটি গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। তো এখনকার দিনে বিদ্যা ব্যাপারটা এতটা বেশি হয়ে গেছে যে মানুষ খুব সহজভাবেই মাস্টার্স করে নিতে পারছে। আগেকার দিনে একটা মাস্টার ডিগ্রি মানে হচ্ছে বিশাল ব্যাপার। কিন্তু এখনকার দিনে একটা মাস্টার ডিগ্রি সবার ক্ষেত্রে থাকছে, অ্যাভারেজ সবাই কিছু করছে, একটা মাস্টার ডিগ্রি করে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা 5 নম্বর ঘরটাকে মধ্যস্তরীয় বিদ্যা, তাকে মাধ্যমিকের পর থেকে একদম গ্রাজুয়েশন পর্যন্ত ধরতে পারি। তাহলে এই যে গ্রাজুয়েশন পর্যন্ত টাইম, তার মধ্যে একটা ইয়ার লস বা একাধিক ইয়ার লস, এটা হতে পারে। কেন ইয়ার লস? তার কারণ প্রেম হতে পারে, বিভ্রান্তি হতে পারে, অন্যদিকে মনঃসংযোগ হতে পারে, নিজের উপর কন্ট্রোলের অভাব হতে পারে। এগুলো সবই রাহু দেবে। তারপরে কি হবে? তারপরে প্রেমের ক্ষেত্রে অশান্তি,
ধরা টরা পড়ে যাওয়া, ঝামেলা, এই সমস্ত বিষয়গুলো হবে। তারপরে কি হবে? বিয়ে টিয়ে হলো, বিয়ের পরে মনের মধ্যে যে চাহিদা, সুপ্ত চাহিদা, সেগুলো মিটছে না। বিভিন্ন রকম অশান্তি মনের মধ্যে কাজ করছে, এই বউটা ভালো না, এই বউটার নাকটা বাঁকা, এই চলবে না। এই যে মেন্টালিটি, এইটা হচ্ছে গিয়ে রাহু দেবে। ম্যারিড লাইফের সাকসেস মানে সপ্তমের একাদশ, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে এই রাহু। এরপরে আমরা কোথায় যাব? এরপরে হচ্ছে গিয়ে আরেকটু পরের চিন্তা। রাহু 5 নম্বর ঘরে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। তো সন্তান যে হবে, সেই সন্তান হওয়ার ক্ষেত্রে বিপত্তি নিয়ে আসবে রাহু। হতেই পারে সন্তান হওয়ার ক্ষেত্রে কোনো বিপত্তি এলো না, কিন্তু 5 নম্বরে তো রাহু কিছু না কিছু ডিস্টারবেন্স সন্তানের মধ্যে দেবে। তাহলে হতে পারে সন্তান অতিরিক্ত ছটফটে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানের সঙ্গে মানুষটার দূরত্ব বাড়তে শুরু করলো। অর্থাৎ সন্তানকে মানুষটা ভালোবাসে, সন্তানের প্রতি তার যথেষ্ট দায়িত্ব কর্তব্য সবই আছে, কিন্তু সন্তানের সঙ্গে যে অ্যাটাচমেন্ট, সেটা নেই। দূরত্ব তৈরি হয়ে গেছে কোনো কারণে, সন্তান তার থেকে দূরে সরেছে, এটা হতে পারে। সন্তানের মধ্যে প্রচন্ড বেয়ারাপানা তৈরি হয়েছে, সন্তান যত বড় হচ্ছে আস্তে আস্তে মোটে কথা শোনে না, মোটে পড়াশুনো করে না, কথায় কথায় রেগে যায়, ঝগড়া করে, তর্ক করে। এই সমস্ত বিষয়গুলো সৃষ্টি হতে পারে যদি পঞ্চমে রাহু থাকে। ক্রিয়েটিভিটি আমরা প্রথমেই বলেছি নষ্ট হতে দেখতে পাওয়া যাবে। পঞ্চমে রাহু সৃজনশীলতাকে নষ্ট করে। পঞ্চমে রাহু চেস্ট পেইন দেয়। চেস্ট পেইন মানে হার্টের সমস্যা, হজমের পাকস্থলীর সমস্যা থেকে, সেখান থেকে পুষ্টির সমস্যা, এই সমস্ত ব্যাপারগুলো পঞ্চমে রাহু দেবে। এবং পঞ্চমে রাহু বিভিন্ন রকম অশান্তি, সেগুলো সৃষ্টি করবে। এবার আমরা আরেকটু ডিটেলে যাব। পঞ্চম মানে হচ্ছে দশমের অষ্টম। অষ্টম মানে শেষ, অষ্টম মানে মৃত্যু। তাহলে 10 নম্বর ঘর আমি একটুখানি দেখিয়ে দিলে বুঝতে পারবেন, নাহলে মাথার উপর দিয়ে চলে যাবে। দেখুন একটু শেয়ার হলো কিনা। হয়েছে। তো আমরা একটা কুণ্ডলী মোটামুটি বানিয়েই ফেললাম। আচ্ছা, আমাদের আগামী 14 তারিখে একটা ছোট্ট প্রোগ্রাম আছে। আপনারা মোটামুটি অনেকেই জানেন যে 14 তারিখে একটা ফ্রি ওয়ার্কশপ আছে দমদম ক্যান্টনমেন্টে। তো এই ওয়ার্কশপটাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন, এটা টোটালি ফ্রি অফ কস্ট করা হচ্ছে। আর আজকে এই প্রোগ্রামটা করবার জন্য পুরো মিউজিক সিস্টেম, সাউন্ড সিস্টেম কিনে নিয়ে এসেছি। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি 1 নম্বর ঘর। তাহলে 1 নম্বর থেকে আমরা বলেছি কি 10 নম্বর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা হচ্ছে 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরকে আমরা দেখাবো কিভাবে, এইভাবে। তাহলে দশমের অষ্টম, খেয়াল করে দেখুন, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই ঘরটা হচ্ছে দশমের অষ্টম। তাহলে এটা হচ্ছে 5 নম্বর ঘর। তাহলে লক্ষ্য করুন, দশমের অষ্টম এখান থেকে এই পর্যন্ত ঘুরে আসলো। তাহলে দশমের শেষ, দশম হচ্ছে কর্ম। তাহলে পেশার ক্ষতি, পেশার ক্ষেত্রে বাধা, পেশা পরিবর্তন, পেশার ক্ষেত্র পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইন্ডিকেট করে কে? না, পঞ্চম ভাব। তাহলে পঞ্চমে রাহু থাকলে কর্মক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সির অভাব, একটা উত্থান পতন, ট্রান্সফার হয়ে যাচ্ছে, জায়গা চেঞ্জ করতে বাধ্য হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, জীবনে একাধিকবার চাকরি চলে গেল, এই সমস্ত ব্যাপারগুলো আসতে দেখতে পাওয়া যাবে। রাহু যদি ভালো হয়, শুভ হয়, তাহলে হচ্ছে গিয়ে সন্তানের দ্বারা জাতকের জীবনে প্রচুর উন্নতি হবে। জাতক অতি সহজেই একাধিক মানুষের সঙ্গে তার প্রেমজ সম্পর্ককে কন্টিনিউ করতে পারবে। যদি এই রাহু শুভ হয়, তাহলে বহু দিকে এর ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। জাতক কিংবা জাতিকা যেই হোক না কেন,
জীবনে খুব দ্রুত উন্নতি করতে পারবে। ক্রিয়েটিভিটি এবং দুষ্ট বুদ্ধির সমাহার, এটা দেখতে পাওয়া যাবে। এবং নিজের ক্রিয়েটিভিটিকে একটা জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা, সেটা এই জাতকের ক্ষেত্রে থাকবে। এরপর আমরা চলে আসবো 6 নম্বর ঘরে রাহু। 6 নম্বর ঘর হচ্ছে শত্রুর ক্ষেত্র। তাহলে 5-এর পরের ঘরটা হচ্ছে 6 নম্বর ঘর। আমরা সবসময় এই ঘরগুলোকে লিখবো হচ্ছে গিয়ে রোমান ফর্মে। তাহলে 6 নম্বর ঘরে আমি চলে এসেছি, এখানে বসে আছে রাহু। 6 নম্বর ঘর মানে হচ্ছে আমার শত্রু। তাহলে 6 নম্বর ঘরে যখন রাহু এসছে, খুব সহজভাবেই শত্রু সংখ্যা বাড়বে। কারণে অকারণে শত্রুদের সংখ্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। মাথা গরম বাড়বে। 6 নম্বরে রাহু, তার যে দৃষ্টি, সেই দৃষ্টি পড়বে সোজা 6 নম্বর থেকে 2 নম্বর ঘরে। এই যে 2 নম্বর ঘরে আর 10 নম্বর ঘরে দৃষ্টি পড়লো, এর ফলে কর্মক্ষেত্রে আর বাক্যের ক্ষেত্রে অশান্তি, উগ্রতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। রেগে গিয়ে উল্টোপাল্টা কথা বলবার টেন্ডেন্সি, সেটা দেখতে পাওয়া যাবে। বাক্যের মধ্যে মিথ্যে কথা বলবার প্রবণতা বাড়বে। এবং বাক্যের কারণে শত্রুতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। বাক্য এতটাই রাফ, এতটাই বাজে, যে কেউই মানুষটাকে পছন্দ করে না। এরকম ঘটনা কিন্তু ষষ্ঠে রাহু ঘটাবার চেষ্টা করবে। পছন্দসই জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা, বাড়িতে বারংবার চুরির সম্ভাবনা, জিনিসপত্র, কাজের লোক কিংবা সাবঅর্ডিনেট এমপ্লয়ি, তাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া, মাথা গরম হয়ে যাওয়া, লিভারের সমস্যা, পৌষ্টিক তন্ত্রের সমস্যা, ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়া। আমাদের রাশিচক্রের দুটো চাকর আছে, আমরা বারবার বলি যে প্রথম চাকরটা হচ্ছে শনি, আর দ্বিতীয় চাকরটা হচ্ছে রাহু। তো শনি এবং রাহু এই দুজনের মধ্যেই দাসত্ব করবার মেন্টালিটি আছে। তাহলে শনি এবং রাহু, এরা যদি ষষ্ঠে থাকে, তাহলে জাতকের মধ্যে চাকরি করার মেন্টালিটি তৈরি হয় এবং বাড়তে দেখতে পাওয়া যায়। ফলে জাতক চাকরিকে, পেশাকে নিজের কেরিয়ার হিসেবে গ্রহণ করতে চায়। জাতকের মধ্যে নিজের পেশাকে অ্যাবজর্ব করবার টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যায়। এই জাতক চাকরি করে এবং চাকরির ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যায়। চাকরি হয় ট্রান্সফারেবল, বাড়ির থেকে দূরে, এবং এমন চাকরি যেখানে প্রতিনিয়ত অশান্তি ফেস করতে হচ্ছে, সেটা দেখতে পাওয়া যায় যদি কোনো জাতকের 6th হাউসে রাহু থাকে। চুরি যাওয়ার প্রবণতা বাড়ে। জাতকের কোনো বিশেষ বিষয়ের প্রতি অ্যাডিকশনের টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। 6 নম্বর ঘরটা হচ্ছে ষড়রিপুর ঘর। ষড়রিপু মানে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তো এই যে 6টা রিপু, এই ক্ষেত্রে কিন্তু রাহুর প্রভাব এই ষড়রিপুর অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। এর সঙ্গে যদি দেখা যায় যে এই রাহু জলরাশিতে অবস্থান করেছে, তাহলে কিন্তু জাতকের মধ্যে পেটের সমস্যায় প্রবল ভুগবার সম্ভাবনা বাড়তে থাকে। এবং এই পেটের সমস্যা বা পেটের গন্ডগোল, এগুলো থেকে বেরোবার জন্য জাতককে প্রচুর ওষুধপত্র খাওয়া, সাবধানতা, সিস্টেমের মধ্যে আসা, এগুলো করতে হয়। ষষ্ঠে রাহু অপারেশনের টেন্ডেন্সিকে ইন্ডিকেট করতে পারে। ষষ্ঠে রাহু সাধারণত পেটের মধ্যে সিস্ট, টিউমার, স্টোন, এগুলোকে প্রভাবিত করে এবং এগুলোর সংখ্যা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এখনকার দিনে একটা জিনিস শুনবেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, তাদের পলিসিস্টিক ওভারি, এই যে পলি ওয়ার্ডটা, পলি, পলি মানে হচ্ছে অনেক, এই পলি ওয়ার্ডটার সঙ্গে রাহুর সম্পর্ক খুব বেশি রয়েছে। এটা দ্রুত বৃদ্ধি, যেমন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এই রাহু যদি 6th হাউসে থাকে, তাহলে এই যে পলি কোনো একটা ব্যাপার হওয়ার টেন্ডেন্সি বাড়ে, অর্থাৎ বহুত্ব, সেটা বাড়তে দেখতে পাওয়া যায় যদি 6th হাউসে রাহু থাকে। 6th হাউসে রাহু ভালো হলে পরে জনসংযোগ বাড়ায়, প্রচুর বন্ধু বান্ধব তৈরি করে, এবং জাতকের আহ ক্ষতির মাধ্যমে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এবার মাথার মধ্যে খটকা লাগলো যে ক্ষতির মাধ্যমে কি করে উন্নতি হবে। ধরুন আপনার আজকে একটা বেশ ভালো রকম মৃত্যু যোগ রয়েছে, যে আপনি বাইক নিয়ে বেরোবেন আর মরবেন, যমরাজ ওয়েট করছে। এবার দেখা গেলো যে বাইকটা নিয়ে বেরোবেন, বাইকটা যেখানে রেখেছেন, বাইকের উপরে বা বাইকের পাশে কোনো একটা লোক এমন কিছু একটা করে রেখে গেছে যে বাইকটার স্টার্টই হলো না। না তো আপনি সেই স্থানে গিয়ে পৌঁছতে পারলেন, না আপনার
সেই ঘটনাগুলো সেইভাবে ঘটলো। আলটিমেটলি ওই দিনটা আপনি মরলেন না, বেঁচে গেলেন, এবং ওই দিনটা যে আপনি বেঁচে গেলেন, আবার আপনি বেশ কিছুদিনের জন্য দীর্ঘ আয়ু প্রাপ্ত হয়ে গেলেন। ফলে খারাপ হয়ে ভালো হলো। হুম। তো মানে ক্ষতির মাধ্যমে উন্নতি, এই ব্যাপারটা কিন্তু এই 6th হাউসে শুভ রাহু দিতে পারে। 6th হাউসে শুভ রাহু প্রচন্ড লড়াকু মেন্টালিটি দেয়, যে কোনো কিছুতেই হয় আমি হারি না, আমি লড়েই যাচ্ছি, জিতেই যাচ্ছি, লড়ছি আর জিতছি। এই যে মেন্টালিটি, এটা আমাদেরকে দেয় ষষ্ঠে রাহু। তাহলে ষষ্ঠে রাহু মোটামুটি আমরা বুঝতে পারলাম। কর্মক্ষেত্রের প্রতি আসক্তি, এটা কিন্তু ষষ্ঠে রাহুর একটা বিশেষ গুণাবলী। এবার আমরা চলে আসবে সপ্তমে রাহু। সপ্তম হচ্ছে হাউস অফ ইন্টারাকশন, হাউস অফ পার্টনারশিপ, হাউস অফ ইন্টারচেঞ্জ, যেখানে বিনিময় রয়েছে, যেখানে আদান প্রদান রয়েছে, কিছু দেব, কিছু নেব, কিছু দেনা, কিছু পাওনা, এগুলো সব বিয়ের সাথে অ্যাসোসিয়েটেড। আমি তাকে কিছু দেব, তাকে কি হচ্ছে কি আমি সুযোগ সুবিধা এই সমস্ত দেব, আর তার জন্য তিনি এসে আমাকে একটু যত্ন আত্তি করবেন। এই যে বিয়ের ইনস্টিটিউশন, এটা কিন্তু 7th হাউস থেকে দেখতে পাওয়া যায়। আমি দেব কাস্টমারকে জিনিসপত্র, কাস্টমার আমাকে দেবে টাকা, সেই টাকা দিয়ে আমি অন্য জিনিসপত্র কিনবো। তাহলে এই যে বিনিময়, এই বিনিময় রয়েছে 7th হাউসে। 7 নম্বর ঘরে রয়েছে বিনিময় প্রথা। তাহলে 7 নম্বরে যখন রাহু থাকবে, তখন কি হবে? 7 নম্বর ঘরের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেবে। অর্থাৎ আমার স্বামী বা আমার স্ত্রী, তার মধ্যে একটা বেশ অ্যাক্টিভ হয়ে ওঠার টেন্ডেন্সি, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিরকম ভাবে বাড়বে ব্যাপারটা? সপ্তম ভাবে রাহুর অবস্থান হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে চাহিদা, এই ব্যাপারটাকে বাড়িয়ে দেবে। ফলে যে এক্সপেকটেশন, যে ভালোবাসা আমি পেতে পারি, মানে আমার স্বামী কিংবা আমার স্ত্রীর কাছ থেকে, সেই ভালোবাসার ক্ষেত্রে একটা অন্তরায় সৃষ্টি হবে। মনের মধ্যে সন্তুষ্টির অভাব, স্বামী স্ত্রী এরা একে অপরকে নিয়ে প্রচন্ড অসন্তুষ্ট, প্রচন্ড ক্ষোভী। মেয়েরা বলে, ভগবান, আমার সব বন্ধুদের তো ভালো ভালো বিয়ে দিলে, খালি আমার সঙ্গে বদমাইশ লোকটাকে চুটিয়ে দিলে। বন্ধুরাও একই কথা বলে, যে সবাইকে তো ভালো বর দিলে, খালি আমার কপালে এই বদমাইশটা জুটলো। তো এটা তো অনেকেই বলেন, আমি শুনেছি বলতে। ছেলেরাও বলে যে সারা পৃথিবীতে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, আমার কপালে এই ডায়েরিটা জুটলো। তো এরকম হয়, সমস্ত চলতে থাকে। তাহলে এই যে ব্যাপারটা, এই যে অস্বস্তি, মেনে নিতে পারছি না, অশান্তি, এই ব্যাপারটাকে ইন্ডিকেট করে সপ্তমে রাহু। ব্যবসার ক্ষেত্রে বারংবার ক্ষতির সম্ভাবনা। সপ্তম ভাব হচ্ছে দ্বিতীয় সন্তানের ভাব। তো দ্বিতীয় সন্তান হওয়ার ক্ষেত্রে গর্ভের ক্ষতি হওয়া, গর্ভপাত হওয়া, এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। সপ্তম ভাবে রাহু সাধারণত বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়, কিন্তু কামনার ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি করে সপ্তমে রাহু। কেন কামনার ক্ষেত্রে ঘাটতি সৃষ্টি করে? আপনারা তো বলবেন যে রাহু তো কামনাকে আরো বাড়িয়ে দেবে, কিন্তু বেসিক্যালি এটা হবে না। কি হবে? রাহু কামনার ক্ষেত্রে ঘাটতি বাড়িয়ে দেবে, কিন্তু কার কামনা? সেটা হচ্ছে সপ্তম ভাবের কামনা। মানে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, তার কামনা বাড়বে। তাহলে লোকটার কামনা বাসনা কিন্তু বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ যখন সপ্তম ভাবে রাহু আছে, তখন কেতু কিন্তু লগ্নে বসে আছে। তাহলে কেতু লেথার্জি, অবসন্নতা, হতাশ, বিষাদগ্রস্ততা ইত্যাদি সৃষ্টি করবে। তাই সপ্তমে রাহু থাকলে ম্যারেড লাইফে ডিস্টারবেন্স আসবে, ব্যবসার ক্ষেত্রে আপস এন্ড ডাউন ফেস করতে হবে। খুব ভালো হলে পরে হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। সাধারণত বউকে দেখতে ভালো হয় সপ্তমে রাহু থাকলে, কিন্তু তার মধ্যে নিজেকে নিয়ে যে রূপচর্চা করবার টেন্ডেন্সি, সেটা কম থাকে। তাহলে যদি কারোর সপ্তমে রাহু থাকে, তাহলে সেই মানুষটা তার মানে দম্পতি, তার একটু দ্রুত বয়স্ক হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, সেটা দেখতে পাওয়া যাবে। রাহু সবসময় মানে এখানে কিন্তু কিছুটা ছলনা, কিছুটা ধোঁকা আছে। মানে এমন কিছু কাজ করতে চেষ্টা করছে, যে কাজটা তার করা উচিত নয়। তাহলে এই সপ্তমে রাহু থাকলে পরে জেনারেলি দেখতে পাওয়া যায় স্বামী বা স্ত্রীর একটু অন্য মানুষের সঙ্গে কোনো রকম সম্পর্ক গভীর হতে পারে, অগভীর হতে পারে, অল্প হতে পারে, সেই টাইপের সম্পর্ক গ্রো করে গেছে। সপ্তমে রাহু এই বিষয়গুলোকে দেয়।
সপ্তমে রাহু ল পড়ার ক্ষেত্রে উন্নতি দেয়। সপ্তমে রাহু জ্যোতিষ চর্চার ক্ষেত্রে উন্নতি দেয়। কারণ সপ্তমে রাহু হলেই কিন্তু লগ্নে থাকবে কেতু। লগ্নে কেতু থাকলেই জ্যোতিষের প্রতি আগ্রহ, জ্যোতিষকে ভালোবাসা, জ্যোতিষীকে ভালোবাসা, এরকম বিভিন্ন জিনিস কাজ করতে দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে ব্যবসায় বাধা বিপত্তি সমস্যা এগুলো ফেস করতে হবে। তো আপনাদেরকে এখন আমরা তো দশা কিছুই শেখাইনি। তো দশা যতক্ষণ না শিখছেন ততক্ষণ এখান থেকে প্রেডিকশন করা মুশকিল। এসে প্রশ্ন করলো কি হবে, তারপরে প্রশ্ন করলো কবে হবে। আপনি বলে দিয়েছেন তোমার একটা আলমারি হবে, টাকা ভরা আলমারি হবে, কিন্তু সেই টাকা ভরা আলমারিটা আদৌ হবে কবে, আদৌ হবে তো? এই যে সংশয়, এই সংশয় দূর করবার জন্য আপনার চাই দশার সাপোর্ট। তাহলে দশা সম্পর্কে আরেকটু আপনাদেরকে শিখতে হবে বা বুঝতে হবে। যদিও দশা আমরা এর কিছুদিনের মধ্যেই শুরু করব। তাহলে বোঝা গেল সপ্তমে রাহু থাকলে কি হতে পারে। রাহু ইন্ডিকেট করে সাডেন ইনসিডেন্ট, অর্থাৎ হঠাৎ কোনো একটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাকে ইন্ডিকেট করে রাহু। যেমন ধরুন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ব্রিজটা ভেঙে পড়ে গেল, তাহলে এই অ্যাক্সিডেন্ট তো মঙ্গলের অ্যাক্সিডেন্ট। কিন্তু তার মধ্যে এই যে সাডেন একটা ব্যাপার, হঠাৎ করে খবর এলো, জানি জানিস তো ওই ব্রিজটা ভেঙে গেছে। তো এই যে সাডেন ইভেন্ট, সাডেন কোনো একটা নিউজ, এখানে কিন্তু রাহুর চরম সম্পর্ক রয়েছে। আর এই ক্ষেত্রে আমাদের সপ্তমে রাহুই এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে, এগুলোকে দেখে। তার মানে রাহু কেতু এরা যে একেবারেই খুব খারাপ গ্রহ তা কিন্তু নয়। এরপর রয়েছে 8 নম্বর ঘর। তাহলে 8 নম্বর ঘরে কি রয়েছে? 8 নম্বর ঘরটা হচ্ছে আমাদের মৃত্যুর স্থান। 8 নম্বর ঘর থেকে আমরা দেখি মৃত্যু, 8 নম্বর ঘর থেকে আমরা দেখি মৃত্যুর সঙ্গে সঙ্গে মোক্ষ। 8 নম্বর ঘর থেকে আমরা দেখি জ্যোতিষ চর্চায় আদৌ সাফল্য আসবে কি না। এই সমস্ত বিষয় কিন্তু আমরা 8 নম্বর ঘর থেকে দেখি। মৃত্যুর সম্ভাবনা কতটা, কবে মারা যাবেন, কিভাবে মারা যাওয়ার সম্ভাবনা বেশি, এই সমস্ত সম্পর্কে যতটা বিচার করা পসিবল, সেটা আপনাকে 8 নম্বর ভাবকে কেন্দ্র ধরেই করতে হবে। মানে 8 নম্বর ঘরে শুভ গ্রহ মানে আপনার আয়ুষ্কাল বাড়বে, 8 নম্বর ঘরে অশুভ গ্রহ মানে আপনার আয়ুষ্কাল ধীরে ধীরে কমতে শুরু করবে। তাহলে এই ব্যাপারটা আপনাদেরকে যখন প্রেডিক্ট করবেন তখন মাথায় রাখতে হবে, এবং মাথায় রেখেই আলটিমেটলি প্রেডিকশন করতে হবে। এবার চলে আসি আমরা 9 নম্বর ঘর। 8 নম্বর ঘরে রাহু এ কিন্তু বিরাট ভোগান্তি আপনাকে দেবে না। বলা যেতে পারে জন্ম কুণ্ডলিতে রাহু একটা মোটামুটি কম বেশি ইনঅ্যাক্টিভ প্ল্যানেট হিসেবে ট্রিটেড হবে। এবার হচ্ছে কি আমাদের 8 নম্বর ঘরে রাহু। 8 নম্বর ঘরে রাহু সম্পত্তি হানি ঘটায়। 8 নম্বরে রাহু পরধন প্রাপ্তি ঘটায়। অর্থাৎ দাদু মারা গেছে, দাদুর সম্পত্তি দেখা গেল আপনার নামে সব লিখে দিয়ে গেছে। তো এরকম অদ্ভুত ঘটনা ঘটবার সম্ভাবনা 8 নম্বর ঘরে রাহু দিতে পারে। ফাটকা টাকা পয়সা প্রাপ্তি, ঋণ গ্রহণ, ঋণ দান, নিজের টাকা অন্যের কাছে চলে যাওয়া, কিংবা অন্যের কাছ থেকে চড়া সুদে টাকা নেওয়া, এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু অবশ্যই আসতে পারে। রাহু অষ্টমে থাকার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিতীয় ভাবে কিন্তু কেতু অবস্থান করে। তাহলে দ্বিতীয় ভাবে কেতু অবস্থান করলে আমাদের বাক্য কিছুটা জড়িয়ে যেতে পারে, টাকা পয়সার ক্ষেত্রে অশান্তি আসতে পারে, কোন আত্মীয়টা আপন আর কোন আত্মীয়টা পর, এটা বুঝবার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে, সৃষ্টি হতে পারে না, সমস্যা হবেই। যে আত্মীয় আপনার কাছে বেশি আপন হওয়া উচিত ছিল, তাকে আপনার দূরে করে দেওয়ার মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে। সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা সেগুলো তৈরি হবে। কারণ কেতু সে আপনার দ্বিতীয় বসে আছে। যেহেতু রাহু আর কেতু সবসময় উল্টো দিকে থাকে, তাই রাহু যদি 8 নম্বরে বসে, তাহলে কেতু অবশ্যই সে 2 নম্বর ঘরে বসবে। কারণ রাহু এবং কেতু এরা সবসময় বিপরীত দিকে থাকে। তাহলে যদি 2 নম্বর ঘরে কেতু বসে, 2 নম্বর ঘরে কেতু বসলে তাহলে বাক্যের মধ্যে, 2 নম্বর ঘর হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, বাক্যের ক্ষেত্রে অশান্তি নিয়ে আসবার চেষ্টা করবে। এমন বাক্য, এমন কথাবার্তা, তার মাধ্যমেই এত শত্রু বেড়ে গেছে,
যে আর সংসার ঠিক করা যাচ্ছে না। তো এই বিষয়গুলো আসতে দেখতে পাওয়া যাবে। এরপরে কি? এরপরে আহ দ্বিতীয় কেতু মনিটারি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কনফিউশন তৈরি করবে, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে কি রয়েছে, এবার আমরা চলে আসবো নবম ভাব। আচ্ছা, 8 নম্বর ঘরে একটা ভয়ঙ্কর ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে গিয়ে 8 নম্বর ঘরে রাহু যৌন অতৃপ্তি সৃষ্টি করে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জটিলতা, সম্পর্ক নষ্ট হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেমের অভাব, এই সমস্ত বিষয়গুলো সৃষ্টি করে আমাদের অষ্টমে রাহু। কারণ অষ্টম ভাবটা হচ্ছে আমাদের আহ জনন অঙ্গ, বহিস্থ জনন অঙ্গ, শরীরের বাইরে যত রকম জনন অঙ্গ থাকে তাদেরকে ইন্ডিকেট করে এই অষ্টম ভাব। তো অষ্টম ভাবে রাহু মানে সেই জনন অঙ্গে প্রচুর অতৃপ্তি, মনের চাহিদা কিছুতে মিটছে না। তো সেই রকম ঘটনা যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার তৃপ্তি পূর্ণ হবে না। পরিষ্কার কথা, যে তার তৃপ্তি, তার চাহিদা, সেগুলো মিটবে না। এরকম নয় যে সে অন্য লোকের সঙ্গে প্রেম করবে কিংবা সে অন্য লোকের সঙ্গে ফিজিক্যাল রিলেশনশিপে যাবে, এরকম একেবারেই নয়। কিন্তু মানসিক তৃপ্তি, শান্তি, যে চাহিদা পূর্ণ হওয়ার একটা আনন্দ, সেটা কিন্তু তার ক্ষেত্রে হবে না। পরিষ্কার হলো? হলো স্যার। স্যার একটা জিনিস বলছি, এর সাথে যদি আবার চন্দ্র থাকে, এর সাথে যদি না জল না, রাশি হয় আমাকে তাহলে? শেষ করতে দিন। কম্বিনেশন তো হাজার হাজার আছে। এবার আমরা চলে আসবো নবমে রাহু। নবমে রাহু কি করবে? নবমে রাহু, নবম হচ্ছে বাবা, তাহলে বাবার ক্ষেত্রটাই গন্ডগোল করবে। নবম হচ্ছে ভাগ্য, ভাগ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন। আজকে চাকরি পেলো, কালকেই চাকরি চলে গেল। চাকরি করতে করতে চাকরি করলো, কিন্তু যে পোস্টটাতে গেল সেই প্রজেক্ট দাঁড়াচ্ছে না। এরকম ব্যাপারগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তো এই ধরনের অশান্তি, এই ধরনের সমস্যা আসবে। নবম ভাব হচ্ছে উচ্চ বিদ্যা। তো উচ্চ বিদ্যার ক্ষেত্রে সমস্যা আসবে, বাধা বিপত্তি ফেস করতে হবে, বড় রকমের ঝামেলা ঝঞ্ঝাট এগুলো ফেস করতে হবে। ভাগ্যের ক্ষেত্রে নবমে রাহু কখনোই ভালো নয়। নবম ভাব হচ্ছে আর একটা কোন স্থান, সেইখানে যখন রাহু বসবে তখন জাতককে ডিস্টার্ব করবে, জাতককে জীবনে এগোবার পথে ডিস্টার্ব করবে। তাহলে 9 নম্বর ঘর কোনটা? এটা হচ্ছে 9 নম্বর ঘর। 9 নম্বর ঘরটা কি? 9 নম্বর ঘর হচ্ছে 10 নম্বর ঘরের আগের ঘর। 10 নম্বর ঘরের আগের ঘর, তার মানে 10 নম্বর ঘরের ব্যয় স্থান হচ্ছে 9। তাহলে 9 নম্বর ঘর যদি পীড়িত হয়, তাহলে চাকরির ব্যয় হবে, কর্মা নষ্ট হবে, অকাজ কুকাজ করবার টেন্ডেন্সি বাড়বে। একটা মানুষ যে তার প্রারব্ধ ক্রিয়েট করবে, সে যে পরের জন্মের জন্য কিছু কর্মা সঞ্চয় করবে, সেটাই তার ক্ষেত্রে থাকবে না। 9th হাউসের রাহু এই মানুষটাকে উচ্চ বিদ্যার ক্ষেত্রে ভুলভাল টিচারের ক্ষেত্রে নিয়ে আসবে। প্রচুর মানুষ আছে দেখবেন, টিচারের সঙ্গে প্রেম টেম করে বসে আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে, বা টিচারের দ্বারা অ্যাবিউজড হয়েছে, ফিজিক্যালি অ্যাবিউজড হয়েছে, তো সেই সমস্ত মানুষগুলো, তাদের ক্ষেত্রে কিন্তু 9th হাউসের রাহুকে দেখতে পাওয়া যায়, অনেক সময় দেখতে পাওয়া যায়। এছাড়া অন্যান্য কম্বিনেশনও আছে। 10 নম্বর ঘরের দ্বাদশ হচ্ছে 9 নম্বর ঘর। তাহলে এই 10 নম্বর ঘরের দ্বাদশে যখন হচ্ছে গিয়ে রাহু অবস্থান করছে, তখন চাকুরি হানির সম্ভাবনা, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা, বাবার স্বল্প আয়ু, রোগ ভোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ইত্যাদি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এগুলো একটু আপনাদের লিখে নিতে হবে, আদারওয়াইজ এগুলো সব মনে থাকবে না। এবার হচ্ছে 10 নম্বরের রাহু, খুব ইম্পর্টেন্ট। 10 নম্বরের রাহু কিন্তু চাকরি দেয়। 10 নম্বরের রাহু দেখে মোটামুটি আপনারা বলতে পারেন যে এই জাতকের চাকরি করবার একটা প্রবণতা থাকবে, বা চাকরি একে করতে হবে। কিন্তু এ কোনোদিন চাকরিটাকে মন থেকে মেনে নিতে পারবেন, এই চাকরিটা ভালো না, এই চাকরির লোকজন ভালো না, এইরকম কন্টিনিউয়াস ডিস্টারবেন্স দশমে রাহু থাকলে পরে আসবে। বসের সঙ্গে অশান্তি, বাবার কাছ থেকে যে টাকা পয়সা আপনার পাওয়ার ছিল, সেই টাকা পয়সা পাচ্ছেন না, তার একটা প্রেশার। টাকা পয়সা পেলে জীবনটাকে বেশ ভালো করে গড়ে তুলবেন, কিন্তু গড়ে তুলতে পারছেন না, এই সমস্ত ব্যাপারগুলো দশমে রাহু দেবে।
দশম হচ্ছে হাঁটু। দশমে রাহু, রাহু হচ্ছে ক্ষয়। তাহলে হাঁটুর ক্ষয়। হাঁটুর ক্ষয় মানে কিসের ক্ষয়? হাঁটুর ক্ষয় মানে হচ্ছে অস্থির ক্ষয়। এই অস্থির ক্ষয় এটা কিন্তু দেবে দশম ভাবস্থ রাহু। তাহলে ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হলো। দশম ভাবে রাহু জাতকের কর্মে উন্নতির পথে বাধা দেয়। কর্ম দেয়, কিন্তু কর্মে উন্নতির পথে বাধা দেয়। কর্মক্ষেত্রে শত্রুতা, গ্যাপ তৈরি হয় কাজের ক্ষেত্রে কলিগদের সঙ্গে। কর্মক্ষেত্রে কাজের জায়গায় ফাঁকি দেওয়া, সহজে কার্য উদ্ধার করবার টেন্ডেন্সি, এগুলো দশমের রাহু দিয়ে থাকে। আমার বিচারে, যদি আমার মতামতকে গুরুত্ব কিছুটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে দশমের রাহু নেহাত খারাপ নয়। দশমে রাহু যদি থাকে, আর সেই রাহুর নক্ষত্র অধিপতি যদি ভালো জায়গায় থাকে, তাহলে কিন্তু রাহুর থেকে আমরা বেশ ভালো রেজাল্ট পেতে পারি। যে কোনো রকম সমস্যা থেকে মোটামুটি মুক্তি পাওয়ার একটা সুযোগ, সেটা দশমে রাহু দিয়ে দেয়। জাতকের মধ্যে তীব্র তীক্ষ্ণ বুদ্ধি থাকে, এবং জাতক যে কোনো পরিস্থিতি ওভারকাম করবার ক্ষমতা এই জাতকের মধ্যে থাকে। যে কোনো পরিস্থিতি মানে যে কোনো পরিস্থিতি, জাতকের তীক্ষ্ণ বুদ্ধি থাকে। দশমে রাহু সাধারণত বাড়িতে বাস্তু দোষ ইন্ডিকেট করে, কারণ দশম হচ্ছে চতুর্থের সপ্তম। দশমে যখন রাহু থাকবে, চতুর্থে সবসময় কেতু থাকবে। তাই যখন দশমে রাহু আছে, তখন ধরে নিতে হবে বাড়িতে কিছু পূজা পাঠ, হবন, যজ্ঞ ইত্যাদির আবশ্যকতা তৈরি হয়েছে। এরপরে একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে আয় ভাব, সাফল্যের ভাব, জয় লাভের ভাব। তাহলে একাদশে যখন রাহুর অবস্থান হবে, তখন আমাদের আবার সেই পৌরাণিক কাহিনীতে চলে যেতে হবে। রাহুর তীব্র তীক্ষ্ণ বুদ্ধি ছিল, রাহুর ক্ষেত্রে বিশেষ উদ্দেশ্য ছিল, কিন্তু রাহু কি আলটিমেটলি সেই উদ্দেশ্যে সফল হতে পারলো? আমরা সবাই জানি যে রাহু সেই উদ্দেশ্যে সফল হতে পারেনি। যে অমৃত খাওয়ার জন্য সরভানু রাহু রূপ ধারণ করেছিল, বা সরভানু যে দেব রূপ ধারণ করেছিল, সেই উদ্দেশ্য কিন্তু তার সিদ্ধ হয়নি। কিন্তু যখন সে মারা যায়, তখন সে দিব্য বেশে ছিল। অর্থাৎ যখন সে মারা যায় হিসেবে ধরা হয়েছে, সেই সময়ের পর থেকে রাহু কিন্তু দিব্য বেশে আছে। দিব্য বেশ মানে হচ্ছে দেবতার মতন দেখতে আকৃতি, কিন্তু সেই ক্ষমতা নেই, সেই অথরিটি নেই। একাদশ ভাবে রাহু কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়িয়ে দেবে। একাদশ ভাবে রাহু প্রচুর কানেকশন এনে দেবে। একাদশ ভাবে রাহু টাকা পয়সা ফাটকা ইনকামের সুযোগ সৃষ্টি করে দেবে। এমন এমন মানুষের সঙ্গে যোগাযোগ হবে যে টাকা আসবে কোটি কোটি, কিন্তু দিনের শেষে সেই টাকা ধরে রাখা হবে মহা মহা কঠিন ব্যাপার। কোটি টাকা আসলেও টাকা ধরে রাখা হবে ভীষণ কঠিন ব্যাপার। সেটা শেয়ার মার্কেটে যেতে পারে, সেটা জুয়ায় যেতে পারে, কিংবা অন্য কোনো ভাবে অন্য কোনো প্রসেসে প্রচুর অর্থহানির একটা সম্ভাবনা, সেটা কিন্তু করবে আমাদের দশমে রাহু, সরি একাদশে রাহু। পায়ের তলায় ব্যথা, পায়ের তলায় অ্যাবনর্মাল গ্রোথ, নি রিপ্লেসমেন্টের টেন্ডেন্সি, অস্থি ক্ষয়, হাঁটু ক্ষয়, হাঁটুর নিচের অংশ ক্রমাগত ক্ষয়ে যাওয়া, এই সমস্ত সমস্যা কিন্তু দশমে রাহু দেবে। খেলাধুলার প্রতি প্রচুর আগ্রহ থাকবে, কিন্তু সেই খেলাধুলায় সে যে সাকসেসফুল হবে তা কিন্তু নয়। আগ্রহটা প্রচুর থাকবে। লাস্ট আমাদের রয়েছে দ্বাদশে রাহু। দ্বাদশে রাহু খুব খারাপ নয়, কিন্তু ঘুমের সমস্যা, সুখের সমস্যা, তৃপ্তির সমস্যা, এগুলো হতে দেখতে পাওয়া যায়। এবং দীর্ঘদিন ধরে মাথা গরম করে রেখে দিয়েছে, 7 দিন ধরে মাথা গরম হয়ে রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে দ্বাদশে রাহু রয়েছে। এই সমস্ত ব্যাপারগুলো আমরা দ্বাদশে রাহুর ক্ষেত্রে দেখতে পাই। তো দ্বাদশে রাহুর পরে আমাদেরকে, দ্বাদশে রাহু শরীর খারাপ করায়, দ্বাদশে রাহু প্রচন্ড ভোগায়, দ্বাদশে রাহু বিদেশ যাত্রা করায়, দ্বাদশে রাহু পরিবারের থেকে বিচ্ছিন্ন করায়, দ্বাদশে রাহু একাধিক ভূ সম্পত্তি দেয়,
আবার দ্বাদশে রাহু সমস্ত ভূসম্পত্তি নিয়ে নেয়, এরকম বিষয়গুলো দেখতে পাওয়া যায়। দ্বাদশে রাহু ঘুমের ক্ষেত্রে সমস্যা দেয়। দ্বাদশে রাহু প্রচুর স্বপ্ন দেখায়। দ্বাদশে রাহু ঘুমিয়ে ঘুমিয়ে জাতক স্বপ্ন দেখে। আজকে একজন ভদ্রমহিলা এসেছিলেন, তার মেয়ের সন্তান হবে আর কি। তো ভদ্রমহিলার ছেলে, জামাইয়ের ছক, মেয়ের ছক সব দেখে দেখে আমার মনে হলো এর আর কি ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। তো যেই মুহূর্তে বললাম এটা, বলছে কিন্তু আমি যে আমার মাকে স্বপ্নে দেখছি। তো ভদ্রমহিলার মেয়ের সন্তান হবে, এদিকে ভদ্রমহিলা তার মাকে স্বপ্নে দেখছেন, মানে কন্যা সন্তান আসবে, এরকম একটা ভাব ভদ্রমহিলার মধ্যে রয়েছে। তো যাই হোক, এইরকম ব্যাপার, এরকম জ্ঞানী ব্যক্তিত্ব আপনারা আশেপাশে প্রচুর দেখতে পাবেন। তো দ্বাদশে রাহু এই ধরনের ঘটনাগুলো সৃষ্টি করে। তাহলে মোটামুটি দ্বাদশে রাহু পর্যন্ত আমাদের পড়া হলো। আজকে আমরা আরেকটু পর থেকে কিছু প্রশ্ন উত্তরে যাব। আর ইউরেনাস, নেপচুন, প্লুটো আজকে আমরা শুরু করব না। মঙ্গল কেতু কম্বিনেশন আমাদের পড়া হয়নি। মঙ্গল কেতু কম্বিনেশন ইন্ডিকেট করে রং ট্রিটমেন্ট। মঙ্গল কেতু কম্বিনেশন ইন্ডিকেট করে বিষক্রিয়া। একজনকে আর একজন মানুষ খাইয়ে দিয়েছে কিছু একটা, বিষক্রিয়া শুরু হয়েছে, শরীর ক্রমশ দুর্বল হতে শুরু করেছে। মঙ্গল কেতু ইন্ডিকেট করে যে ইনজেক্টেবল ট্রিটমেন্ট, অর্থাৎ কোনো একটা ইনজেকশন দেওয়া হলো এবং সেই ইনজেকশনটা রং ইনজেকশন দেওয়া হলো, সরাসরি ব্লাড সেটা দূষিত হতে শুরু করলো। এগুলো ইন্ডিকেট করে আহ মঙ্গল কেতু কম্বিনেশন। গোপন ক্রিয়া, হবন, আহুতি, আগুন, এগুলোর প্রতি আগ্রহ, সেগুলো হচ্ছে গিয়ে ইন্ডিকেট করে মঙ্গল কেতু। আরেকটা কম্বিনেশনের কথা জিজ্ঞেস করেছিলেন, সেটা হচ্ছে রাহু চন্দ্র। তো রাহু, না, কেতু মঙ্গল মেবি। তো রাহু চন্দ্র, রাহু চন্দ্র কম্বিনেশন যেখানে খুশি থাকুক, মনের মধ্যে অতৃপ্তি আনবে, সুখ আসবে না। গাইনো প্রবলেম, মানে মহিলা হলে গাইনো প্রবলেম থাকবে। পুরুষ হলে পরে চন্দ্রকেতু একসঙ্গে থাকলে মনের মধ্যে অতৃপ্তি আসবে, ইন্ডাইজেশন, হজমের অভাব, খাদ্যের প্রতি আগ্রহ না থাকা, এই সমস্ত বিভিন্ন বিষয় আসবে যদি চন্দ্র রাহু কম্বিনেশন হয়। যে ঘরে চন্দ্র রাহু কম্বিনেশন হয়েছে সেই ঘরটা ইম্পর্টেন্ট। ঘরটা কোন বস্তুকে, কোন বিষয়কে নির্দেশ করছে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এবং তাহলে পরেই আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে চন্দ্র রাহু কম্বিনেশন ওই ঘরে কি রেজাল্ট দেবে। আচ্ছা, রাহু আর কেতু নিয়ে আর কিছু পড়া কি বাকি রইলো? স্যার রবি স্যার কেতু। কেতু রবি। কেতু রবি আর? তবে এবার কেতু রবি আমি বলছি, একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের জীবনে যাই ঘটনা ঘটুক না কেন, সেই ঘটনাটা যদি কলিযুগে বেনিফিশিয়াল ইভেন্ট হয়, তাহলে কিন্তু অবশ্যই কিছু পাপ গ্রহের কম্বিনেশন লাগবে। কিছু পাপ কম্বিনেশন ছাড়া আপনারা কিন্তু এইগুলোকে বার করতে পারবেন না। ধরুন একটা মানুষ, সে একটা বড় সড়ো আহ কিছু করতে চাইছে, সে একটা বড় একটা বিশাল কিছু একটা করবে। ধরুন সে একটা বিরাট রেস্টুরেন্ট খুলবে, আশেপাশে ছোট ছোট রেস্টুরেন্ট গুলোকে চাপিয়ে দেবে, দিয়ে সে একটা বিরাট বড় রেস্টুরেন্ট খুলবে। তো সেই রকম কিছু করবার জন্য, যারা হচ্ছে কি যুগান্তকারী ঘটনা ঘটাবে, বড় পলিটিশিয়ান হওয়ার জন্য, এই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতেই রাহুকে, কেতুকে, শনিকে, মঙ্গলকে, এদেরকে স্ট্রং হতে হবে। জাতক যখন বিরাট কিছু করবে, তখন কিন্তু কেবলমাত্র বৃহস্পতি একে ঠেলে দিতে পারবেন। যদি কারোর কুণ্ডলিতে বৃহস্পতি, রাহু, শনি, মঙ্গল এই টাইপের কম্বিনেশন ভালোভাবে থাকে, সেই জাতকের এগিয়ে যাওয়াটা কিন্তু অনেক বেশি ইজি হয়। আর বড় কিছু করতে গেলে অ্যাটলিস্ট একটা পাপ কম্বিনেশন রাখবে, আদারওয়াইজ সে কিন্তু বড় কিছু করতে পারবে না। সব গ্রহ ভালো ভালো রয়েছে তাহলে হবে না। সব গ্রহ ভালো থাকলে একদম
সাধারণ ব্রাহ্মণ সুলভ জীবন যাপন করতে হবে। ব্রাহ্মণ সুলভ মানে কিন্তু আপনারা ভাববেন না যে ওই মানে ব্রাহ্মণ হতে হবে বা পুজো পাঠ করতে হবে, ওরকম নয়। আগেকার দিনে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটে ডিভিশন ছিল, তার মধ্যে ব্রাহ্মণরা ছিলেন সাত্ত্বিক, তারা পুজো পাঠ নিয়ে থাকতেন। তারা ছিলেন না বেশি ধনসম্পদশালী, কিন্তু তারা ছিলেন ক্ষমতাশালী। কিরকম ক্ষমতা? শ্রাপ দিয়ে দেওয়ার ক্ষমতা। তাদের মধ্যে ক্ষমতা ছিল অভিশাপ দেওয়ার। তাদের মধ্যে ক্ষমতা ছিল গ্রহ নক্ষত্রের পরিবর্তন ঘটিয়ে দেওয়ার। গ্রহ নক্ষত্র যা বলছে সেই ক্ষেত্রগুলোকে পাল্টে দেওয়ার ক্ষমতা, এগুলো তাদের মধ্যে ছিল। এই পাওয়ার, এই ক্ষমতা তারা এনজয় করেছিলেন। তো এই ক্ষমতা এনজয় করতে পারবেন, কিন্তু অর্থ আসবে না। ধরুন বৃহস্পতি তুঙ্গ, বাকি সব গ্রহরা তাদের মধ্যে যেমন যেমন করে আছে, সবচেয়ে এফেক্টিভ প্ল্যানেট বৃহস্পতি। ডেভেলপমেন্ট করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, উন্নতি করতে গিয়ে হালত বেশ খারাপ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিছু অশুভ গ্রহ, সেটা পজিটিভলি আমাদের দরকার। এবং তখনই কিন্তু আমরা জীবনে কিছু করতে পারবো, যদি কিছু নেগেটিভ কম্বিনেশন থাকে। জীবনে কিছু করা মানে বড় কিছু করা। ধরুন আপনি একজন ধুরন্ধর ব্যক্তি হবেন, তাহলে ধুরন্ধর ব্যক্তি হতে গেলে আপনাকে কিন্তু রাহুর সাপোর্ট পেতে হবে। চন্দ্রের সঙ্গে বা বৃহস্পতির সঙ্গে রাহু কম্বিনেশন, এইটা কিন্তু আপনাকে একদম ধুরন্ধর রাজনৈতিক ব্যক্তিত্ব বানিয়ে দেবে। রাজনৈতিক ব্যক্তিত্ব বানিয়ে দিল, এবার লাগবে খ্যাতি। সেই খ্যাতির জন্য কিন্তু একটা রবির সাপোর্টিভ পজিশন দরকার। পরিষ্কার হলো কিছুটা? তো আপনাদের অনেকের মধ্যেই অনেক কনফিউশন আছে। বেসিক্যালি অ্যাস্ট্রোলজির একদম গোড়ার জায়গাটুকু আমরা শিখতে পারিনি। আমরা অ্যাস্ট্রোলজি গাছের গোড়ায় হাবুডুবু খাচ্ছি, এবার শেখার চেষ্টা করছি এবং বিভিন্ন পার্টকে জানার চেষ্টা করছি, যে নুনের স্বাদ কেমন, হলুদের স্বাদ কেমন। না তো আপনি নুন খেতে পারবেন, না আপনি হলুদ খেতে পারবেন, না আপনি গোলমরিচ খেতে পারবেন, না আপনি তেজপাতা খেতে পারবেন। কিন্তু যখন সবগুলোকে একসাথে অ্যাটাচ করা হবে, তখন আপনি কিন্তু খেতে পারবেন সবগুলোই। তখন কিন্তু ব্যাপারটা বেশ টেস্টি হয়ে যাবে। পরিমাণ মতো সবগুলোকে চাই তো আমরা। এখন যেটা করছি সেটা হচ্ছে ওই নুন, হলুদ, গোলমরিচ, আদা, রসুন, এদের টেস্ট গুলো বোঝার চেষ্টা করছি। এরপরে আমরা এগুলোকে একত্রীকরণের চেষ্টা করব। এবার যখন আমরা এগুলোকে একত্র করব, তখন কিন্তু আমরা বেনিফিশিয়াল রেজাল্ট দেখতে পাবো। পরিষ্কার হলো? আচ্ছা, এবার আমরা আজকে আর ইউরেনাস শুরু করব না। আপনাদের এই রাহু, কেতু, শনি, মঙ্গলে যদি কোনো ঘাটতি থাকে, যদি কোনো গ্যাপ থাকে, তাহলে সেটা একটুখানি বলতে হবে। চতুর্থ ঘরে রাহু থাকলে কি হবে? কারোর যদি চতুর্থ ঘরে রাহু থাকে, কারণ আমি শুনিনি তো এর আগের ক্লাসগুলো। আচ্ছা, তো যদি আমাদের চতুর্থ ঘরে রাহু থাকে, তাহলে তার আগে আমাদের আরেকবার বুঝতে হবে যে চতুর্থ ঘর আমাদেরকে কি দেয়। চতুর্থ ঘরটাকে আমরা বলি আমাদের মন। চতুর্থ ঘরকে আমরা বলি আমাদের গৃহ, আমাদের সুখ, আমাদের শান্তি। চতুর্থ ঘরের নাম হচ্ছে হাউস অফ স্টেবিলিটি। অর্থাৎ আমাদের জীবনে যে স্টেবিলিটি, সেটা দেয় চতুর্থ ঘর। এটা আমরা বারবারই বলেছি। তাহলে এই জায়গাগুলো ডিস্টার্ব হতে শুরু করে। চতুর্থ ঘরে যদি রাহু থাকে, সেই ক্ষেত্রে বাড়ি পরিবর্তন করতে জাতক বাধ্য হয়। বাড়িতে যদি সে ভাড়া বাড়িতে থাকে, তাহলে বাড়িওয়ালা ভাড়াটে, তাদের সঙ্গে গ্যাপ তৈরি হয়। যদি দেখা যায় যে চতুর্থ ভাবে রাহু আছে, মনের মধ্যে অস্থিরতা, অশান্তি, কিছু না কিছু বিষয় নিয়ে অপ্রাপ্তি, কিছু না কিছু ঘটবে জাতক বা জাতিকার জীবনে, যার জন্য তার মনে হবে, ইস, এই ছিল আমার জীবনে। তো এটা হচ্ছে চতুর্থ ভাবে রাহুর ইম্প্যাক্ট। কনসেন্ট্রেশনের অভাব, লোয়ার এডুকেশনের সমস্যা, মুখস্থ রাখতে গিয়ে ভুলে যাওয়া, বুকের সমস্যা, বা চেস্ট ওরিয়েন্টেড প্রবলেম, ব্রিদিং প্রবলেম। তবে তার সঙ্গে বায়ুতত্ত্বের রাশিগুলোকেও পীড়িত অবস্থায় থাকতে হবে। তা এগুলো হচ্ছে গিয়ে চতুর্থ ভাবে রাহুর প্রভাব। স্যার আমার দুইটা প্রশ্ন আছে। দুইটা প্রশ্নই করুন। স্যার এই যে আলোচনার মধ্যে বলা হয় যে
বিদেশে পড়াশোনা, বিদেশে চাকরি, ওই বিদেশটা মানে জন্মস্থানের বাইরের বিদেশ না অন্য অর্থে বোঝানো হচ্ছে? এইখানে তো কনফিউশন। বিদেশ মানেই হচ্ছে গিয়ে বাড়ির থেকে দূরে গিয়ে পড়াশোনা। এবার সাধারণত এটাকে প্রপার ওয়েতে আইডেন্টিফাই করাটা খুব মুশকিল। তো আমাদের বিদেশ মানে তিনটে ঘর আছে। একটা হচ্ছে 3, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 12। এর মধ্যে 3 নম্বর হচ্ছে বাড়ির থেকে দূরে থাকা, হোস্টেল হতে পারে। 9 নম্বর ঘর হচ্ছে স্বল্পকালীন বিদেশ যাত্রা, 3 মাস, 6 মাস, 10 মাস প্রজেক্ট করতে বিদেশ চলে গেল। তো এটা হচ্ছে 9 নম্বর ঘর। আর 12 নম্বর ঘর হচ্ছে গিয়ে সম্পূর্ণরূপে বাড়ির থেকে টোটালি ডিটাচড হয়ে যাওয়া। এইবার হচ্ছে যন্ত্রণা। 12 নম্বর ঘরকে বলা হয়েছে বিদেশ। এই 12 নম্বর ঘরকেই বলা হয়েছে জেল, হাজতবাস। আবার এই 12 নম্বর ঘরকেই বলা হয়েছে হসপিটাল। তাহলে আপনি হসপিটালাইজড হবেন, না বিদেশ যাত্রা করবেন, না হচ্ছে গিয়ে আপনার আহ জেল হাজতবাস হবে, এইটা আইডেন্টিফাই করাটা কিন্তু কঠিন। খুব কঠিন নয়, আপনাদের এখনো শেখা কমপ্লিট হয়নি, তার জন্য হচ্ছে গিয়ে আপনারা বুঝতে পারছেন না। তো এরকম কনফিউশন এখানে রয়েছে। এখনো কনফিউশন থেকে আপনারা বেরিয়ে আসার জায়গায় আসতে পারেননি, আর একটু সময় লাগবে এটার জন্য। আরেকটা প্রশ্ন স্যার, হুম। এই যে রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি আর বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি, দুই কথার মধ্যে তফাৎ কি? ওই মানে যে কোনো দুইটা গ্রহের ক্ষেত্রে আমি বলছি আর কি। উম, এইটা আমরা আগে বুঝিয়েছিলাম। আমাদের যে দৃষ্টি সম্পর্ক, এগুলো আমরা করেছিলাম, আমাদের 5 রকম বা 6 রকম সম্পর্ক করা হয়েছিল। তার মধ্যে একটা সম্পর্ক ছিল দৃষ্টি বিনিময়। তাহলে একজনের দৃষ্টি আরেকজনের উপরে পড়েছে। ধরে নিচ্ছি রাহুর দৃষ্টি মঙ্গলের উপর পড়েছে। রাহুর দৃষ্টি যদি মঙ্গলের উপর পড়ে, সেই ক্ষেত্রে জাতকের মধ্যে আসবে উগ্রতা, জাতকের মধ্যে আসবে হঠকারিতা। রাহুর দৃষ্টি যদি আহ মঙ্গলের উপরে পড়ে, সেই ক্ষেত্রে সাডেন ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সরি, 1 সেকেন্ড। এবার ধরে নিচ্ছি মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে পড়েছে। তাহলে রাহুর যে কানেক্টিভিটি, রাহুর যে কানেকশনস, সেইগুলোকে মঙ্গল আরেকটু স্ট্রং করে দেওয়ার চেষ্টা করবে। রাহুর উপরে যদি মঙ্গলের প্রভাব পড়ে, আর রাহুর প্রভাব যদি মঙ্গলের উপরে পড়ে, অর্থাৎ রাহু মঙ্গল যদি দৃষ্টি বিনিময় করে কিংবা রাহু মঙ্গলের মধ্যে যদি সংযোগ স্থাপিত হয়, তাহলে উগ্রতা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যায়। জাতকের মধ্যে প্রতিশোধ স্পৃহা প্রচন্ড ভাবে বাড়ে, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। এইবার গ্রহের সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক রয়েছে একেতর দৃষ্টি। অর্থাৎ একটা গ্রহ আরেকটা গ্রহকে দেখছে, কিন্তু দ্বিতীয় গ্রহটা প্রথম গ্রহটাকে দেখছে না। তো এইবার গ্রহদের কোয়ালিটির ওপরে দেখতে হবে। জেনারেলি দৃষ্টি কিছুটা কোয়ালিটিকে ডমিনেট সব সময় করবে। এটা যদি শুক্রের দৃষ্টি বৃহস্পতির ওপরে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু শুক্র তার কোয়ালিটি দিয়ে বৃহস্পতিকে ডমিনেট করবার চেষ্টা করবে। বৃহস্পতির দৃষ্টি যদি শুক্রের ওপর পড়ে, এই ক্ষেত্রে ব্যাপারটা এরকমই যে বেশিরভাগ গ্রহের ক্ষেত্রে তাদের যে দৃষ্টি, সেটা হচ্ছে গিয়ে আহ হয় পূর্ণ দৃষ্টি, কিছু কিছু ক্ষেত্রে একক দৃষ্টি দেখতে পাওয়া যায় বা একেতর দৃষ্টি দেখতে পাওয়া যায়। যেমন আহ কোনো একটা কুণ্ডলিতে দেখতে পাওয়া গেল যে রাহু মঙ্গল, রাহুর সঙ্গে মঙ্গলের সঙ্গে একক দৃষ্টি সৃষ্টি হয়েছে, অর্থাৎ মঙ্গল রাহুকে দেখছে, কিন্তু রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর পড়ছে না। এটা হচ্ছে একক দৃষ্টি, একটা গ্রহ আরেকটা গ্রহকে দেখছে। এর মতোই রয়েছে একেতর দৃষ্টি। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা ইজি। যেমন আমি মহুয়া ম্যাডামকে দেখছি, মহুয়া ম্যাডাম আমাকে দেখছেন না। তাহলে এখানে একেতর হলো কি করে? আর এককের মধ্যে তফাৎটা কি? আমি মহুয়া ম্যাডামের বাড়ির ছাদে বসে দূরবীন লাগিয়ে মহুয়া ম্যাডামকে দেখছি, অর্থাৎ মহুয়া ম্যাডামের বাড়িতে বসে কোনো একটা গ্রহের ঘরে বসে সেই গ্রহটাকে দেখা হচ্ছে। যেমন বৃষ রাশিতে মঙ্গল আছে, আমি একটু ছবিটা শেয়ার করি। হ্যাঁ, ধরুন এখানে হচ্ছে গিয়ে মঙ্গল আছে।
মঙ্গল, বৃষ রাশিতে মঙ্গল আছে। আর শুক্র কোথায় আছে? শুক্র হচ্ছে এই ঘরে। তাহলে বৃষ রাশিতে মঙ্গল বসে রইলো, আর মঙ্গলের দৃষ্টি কোথায় পড়লো? শুক্রের উপর, কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে। তাই যদি কোনো গ্রহ আর একটা গ্রহের ক্ষেত্রে বসে দ্বিতীয় গ্রহটাকে দৃষ্টি দেয়, তাহলে তাকে বলা হবে একেতর দৃষ্টি। এবার এরকম নেই ব্যাপারটা, মঙ্গল রয়েছে, মঙ্গলের যে কোনো একটা জায়গায় রয়েছে, ধরুন এখানে হচ্ছে গিয়ে মঙ্গল রয়েছে, বা শনি এখানে রয়েছে, শনি এখানে বসে দৃষ্টি দিচ্ছে কার উপরে? শনি হচ্ছে গিয়ে শুক্রকে দেখছে। ধরুন আমরা বলছি এই ঘরটাতে শনি রয়েছে, তাহলে শনির তৃতীয় দৃষ্টি রয়েছে, আর এখানে রয়েছে মঙ্গল, বা যা কিছু কিছু একটা। তাহলে এই ক্ষেত্রে শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। তাহলে শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়লেও মঙ্গলের কোনো দৃষ্টি কিন্তু শনির উপর পড়ছে না। তাহলে এই দৃষ্টিকে বলা হবে একক দৃষ্টি। আর এই শনি যদি মঙ্গলের ঘরে বসে মঙ্গলকে দেখতো, তাহলে তাকে আমরা বলতাম একেতর দৃষ্টি। তাহলে পরিষ্কার হলো। তাহলে হ্যাঁ। গ্রহদের মধ্যে এই সম্পর্কগুলোকে আমাদেরকে বুঝতে হবে, আমাদের এই সম্পর্কগুলোকে আহ বোঝার চেষ্টা আর কি করতে হবে। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? স্যার যদি কারো শুক্র কেতু কম্বিনেশন থাকে কি রেজাল্ট দেবে? এগুলো আমরা করেছি আগের দিনে, তাও আমরা বলি, যদি কোনো পুরুষের চার্টে শুক্র কেতু কম্বিনেশন থাকে, তাহলে এই ক্ষেত্রে অ্যাগ্রেসিভ প্ল্যানেট আর প্রোগ্রেসিভ প্ল্যানেট দুটোকে ডিফাইন করতে হবে। তো সেটা এই সমস্ত আপনাদেরকে আমি করাইনি এখন। তো এই ক্ষেত্রে শুক্র কেতু কম্বিনেশনে সাধারণত ওয়াইফের প্রতি মিসকনসেপশন তৈরি হয় পুরুষের চার্টে হলে। স্পার্ম কোয়ালিটি সেটা খারাপ হতে দেখতে পাওয়া যায়, আলস্য ঝিমুনি এগুলো আসে, ক্রিয়েটিভিটি নষ্ট হয়, সাধনা করবার মানসিকতা, হোম যজ্ঞ পূজা, এই সমস্ত মেন্টালিটি ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায়। স্যার, হ্যাঁ, এই শুক্র কেতুর কম্বিনেশন থাকলে যদি আমরা কেতু কিনে কাজ করি তাহলে কি শুক্র ইনভলভ মানে ডেভেলপমেন্টটা কি বাড়বে? যদি দেখা যায় কাজের সঙ্গে, কাজের ক্ষেত্রের সঙ্গে শুক্র কেতু কম্বিনেশন অ্যাটাচ রয়েছে, তাহলে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। যেমন আজকে একজন ভদ্রলোক এসেছিলেন, ভদ্রলোকের হচ্ছে কুম্ভ লগ্ন। আমি একটু এঁকে দেখাই। তাহলে ভদ্রলোকের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। লগ্ন মানে হচ্ছে 1 নম্বর ঘর, কুম্ভ মানে আমরা জানি যে কুম্ভ হচ্ছে এই ঘরটা। তাহলে এটা হচ্ছে লগ্ন। তাহলে কুম্ভ লগ্ন, এই লোকটার ক্ষেত্রে এখানে বসে আছে মঙ্গল আর কেতু। এবার এই ভদ্রলোক যে কাজটা করে যাচ্ছেন, সেই কাজটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের ব্যবসা। কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের ব্যবসা, তাকে কিন্তু মঙ্গল কন্ট্রোল করছে না, তার এখানে চন্দ্রকে আমাদের দরকার।
ভদ্রলোকের রাশি হচ্ছে কুম্ভ লগ্ন আর মকর রাশি। তাহলে মকর রাশি করে দিই। তাহলে এখানে চন্দ্র চলে এলো, তার মানে মকর রাশি হয়ে গেল। তাহলে এবার এই লোকটা যত কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের ব্যবসা করছে, চন্দ্র তো দ্বাদশে চলে গেছে, এর ক্ষেত্রে সেই ব্যবসা দাঁড়াচ্ছে না। এর দরকার কিসের ব্যবসা? মঙ্গল আর কেতুর ব্যবসা। তাহলে মঙ্গল কেতু অ্যাসোসিয়েটেড কোনো কাজ, সেটা ওনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি ঘটাতে পারে। কিন্তু এই জায়গাটাতেই যদি মঙ্গল কেতুর পরিবর্তে আমাদের এমন কোনো গ্রহ থাকে, সেটা হচ্ছে, হতে পারে বৃহস্পতি, তাহলে তাকে বৃহস্পতির প্রফেশন বা বৃহস্পতির চিন্তা ভাবনা করতে হবে। এখানে মঙ্গল কেতুর চিন্তা ভাবনা করতে হবে। এখানে চা বিক্রি করা যেতে পারে, গরম করে আহ কোনো জিনিসকে বিক্রি করা যেতে পারে ছোটর মধ্যে। ছোটখাটো জিনিস না হলে পরে যে টাকা পয়সা খরচা হবে, সেই টাকা পয়সা এই জাতক দিতে পারবে না। তাহলে এই যে কম্বিনেশন, এখানে আমাকে এই মঙ্গল কেতু এর কাজগুলোকে নিতে হবে। এবারে এই জাতকের রয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমের ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা। তাহলে সেই ব্যবসাতে এই লোকটা সাকসেসফুল হতে পারবে না। একে নিতে হবে হচ্ছে গিয়ে মঙ্গলের ব্যবসা অথবা কেতুর ব্যবসা। তো আমরা যখন ব্যবসা সম্পর্কে পড়াশুনো করব, তখন আমরা কোন গ্রহের কি ব্যবসা, সেগুলোকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব এবং আপনাদেরকে বোঝাবো। বুঝতে পারলাম তন্ময়? হ্যাঁ স্যার। স্যার এই জাতক কি মঙ্গল কেতু ভালো কি মন্ত্র জপ করতে পারে? যে মঙ্গল কেতু জাতকরা, মঙ্গল মন্ত্র তো মঙ্গলকে ইন্ডিকেট করে। মঙ্গলকে ইন্ডিকেট করলেও এই জাতকের হচ্ছে গিয়ে আহ বুঝতে পারলাম না, ক্লিয়ার হলো না ব্যাপারটা। আমি বলছি স্যার, এই জাতক যদি মন্ত্র উচ্চারণ করে তাহলে কিন্তু বেনিফিট রেজাল্ট পাওয়া যাবে, কেন মঙ্গল কেতু কম্বিনেশন আছে। মঙ্গল কিন্তু কম্বিনেশনে মন্ত্র পাঠ করলে পরে ইমপ্রুভমেন্ট পাবে। আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমাকে দেখতে হবে, মন্ত্রপাঠ। মন্ত্রপাঠ করবার জন্য আমাদের কিন্তু সেকেন্ড হাউসটা গুরুত্বপূর্ণ। তাহলে যদি 8 2 11 কম্বিনেশন হয়, 8 মানে হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, এবং আমরা সবাই জানি যে মন্ত্র পাঠ করবার সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড তাকে অ্যাক্টিভ রাখতে হয়। আমরা যখন ওম ধ্বনি উচ্চারণ করি আমাদের এই সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়। তো তখন 8 2, 2 হচ্ছে সেই শব্দ মুখ থেকে বেরোবে, আর এরা মিলেমিশে ভাগ্যের উন্নতি করবে, 11 নম্বর ঘরকে চার্জ করবে। তাহলে পরেই কিন্তু এই জাতক মন্ত্র পাঠের ফলে সেই লেভেলের ভাগ্য উন্নতি করতে পারবে। ওকে স্যার। আচ্ছা, আর আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? দাদা আমাদের রেমিডিও পড়ানো হবে? রেমেডি তো অবশ্যই পড়ানো হবে। এমনিতে আচ্ছা, আমাদের রেমেডি নিয়ে একটা ওয়ার্কশপ আছে, আপনারা সেই ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারেন। ওটার রেকর্ডিং পাওয়া যাবে না? রেকর্ডিং পাওয়া যাবে কিনা আমি বলতে পারছি না, সে তো যারা রেকর্ড করবে তাদের উপর ডিপেন্ড করবে। তো আমরা অনেক খরচাপাতি করলাম, তো আপনাদের তো আসা উচিত। আর আপনি তো দুর্গানগর থাকেন। ছেলেকে রাখার লোক নেই দাদা, ছেলেকে কোথায় রেখে আসবো? আচ্ছা, যাই হোক, এরকম তো আমাদের সমস্যা কঠিন। তো চেষ্টা করবো আমরা রেকর্ডিং রাখবার। আচ্ছা, আর হচ্ছে গিয়ে কারোর কোনো প্রশ্ন? বলছে আমরা কি রেকর্ডিং, ক্লাসের রেকর্ডিংটা পাবো? হ্যাঁ হ্যাঁ, সব কটা আচ্ছা, ঠিক। প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং সেগুলো হচ্ছে গিয়ে পাওয়া যাবে। আমাদের একটা পপুলার অ্যাস্ট্রোলজি গ্রুপ আছে, ভিডিও ইয়ে আছে, ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে সব ভিডিও আপলোড করা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরের দিন আমাদের পড়া শুরু হবে, সেটা হচ্ছে ইউরেনাস, নেপচুন আর প্লুটো নিয়ে। এই
যে ব্যাপার, ইউরেনাস নেপচুন প্লুটো, এদেরকে আমরা একটু শর্টে করবার চেষ্টা করব। সেই সম্পর্কে একটুখানি আমি বলে রাখি। এরা হচ্ছে আউটার প্ল্যানেটস। আমাদের যে রাশি চক্র, আমাদের রাশি চক্রের মধ্যে এই গ্রহগুলোকে সেইভাবে নেওয়া হয় না। আমাদের যে জিওসেন্ট্রিক অরবিটাল সিস্টেম, অর্থাৎ ভূকেন্দ্রিক কক্ষপথ, এই ক্ষেত্রে গ্রহদের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। কিরকম সম্পর্ক আমি একটুখানি দেখাই। এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। আহ ধরুন, এইটা হচ্ছে পৃথিবী, তার ঠিক ওপরে আছে চাঁদ, চন্দ্রের ঠিক ওপরে আছে বুধ, বুধের পরে রয়েছে শুক্র, আহ, তারপরে রয়েছে রবি, তারপরে রয়েছে মঙ্গল, তারপরে রয়েছে বৃহস্পতি, আর লাস্টে রয়েছে শনি। তো এইখানে একটা বার পরিক্রমা আছে। আমার মনে হয় আমি সিস্টেমটা ঠিকঠাকই লিখেছি। বার পরিক্রমাটা কিরকম, এখানে দেখুন, গ্রহ আছে 7টা। লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে 7টা গ্রহ আছে। আমাদের বার হচ্ছে 7টা। আমাদের প্রথম বার হচ্ছে রবি, রবিবার। রবিবার মানে হচ্ছে সূর্যের বার। রবিবারের পরে যে বার আসবে সেটা কি বার? সেটা হচ্ছে এই গ্রহ অবস্থানের চতুর্থ বার। তাহলে রবির পরে কে আসবে? 1, 2, 3, 4, চন্দ্রবার। চন্দ্র মানে সোম, আপনারা সবাই জানেন সোমনাথ শিব। সোম মানে চাঁদ, চাঁদ। মুন্ডে থেকে মন্ডে। তাহলে চাঁদের বারের পরে কি বার আসবে? সেটা হচ্ছে আসবে চতুর্থ, 4 নম্বর, মঙ্গলবার। চাঁদের বার থেকে আমরা চলে যাচ্ছি 1, 2, 3, 4, মঙ্গলবার। আবার এখান থেকে 4 গুণি, 1, 2, 3, 4, বুধবার। এখান থেকে আবার 4 গুণি, 1, 2, 3, 4, বৃহস্পতিবার। এখান থেকে আবার 4 গুণি, 1, 2, 3, 4, শুক্রবার। এখান থেকে আবার 4 গুণি, 1, 2, 3, 4, শনিবার। এটা আপনারা একটা নতুন জিনিস শিখলেন। এইটা যদি কেউ আগে জেনে থাকেন তাহলে একটুখানি বলুন। না স্যার, এই নতুন শিখলাম আর কি। এবার এই যে আমরা শেয়ার মানে এই ব্যাপারটা বুঝলাম, এই ক্ষেত্রে এই যে গ্রহ সিকোয়েন্স, এটা কিন্তু ডিরেক্টলি আমাদের ট্রানজিট রেজাল্টের সঙ্গে যুক্ত। কোন গ্রহের দশা অন্তর্দশা কালে কোন গ্রহের ফল আমরা পেতে পারি, তার একটা রিলেশনশিপ কিন্তু এই বারক্রমে আমরা দেখতে পাই। বারক্রম আমরা কাজে লাগিয়ে সেই গ্রহের সিকোয়েন্স বা রেজাল্ট আমরা জানতে পারি। তো এই বারক্রম বা এই গ্রহক্রম, এখানে কিন্তু ইউরেনাস নেপচুন প্লুটোকে রাখা হয়নি, রাখা হয়নি রাহু এবং কেতুকেও। তাহলে এই ইউরেনাস নেপচুন প্লুটো, এদের যে প্রভাব, এইটা কিন্তু সেই লেভেলের নয় যতটা হচ্ছে গিয়ে বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু, মঙ্গল, শনি এদের প্রভাব। কিন্তু তা সত্ত্বেও আমরা এই ইউরেনাস নেপচুন প্লুটোকে ইগনোর করতে পারি না, আমরা এদেরকে অ্যাভয়েড করতে পারি না। ইউরেনাস বা প্রজাপতি, আহ নেপচুন বা বরুণ, আর প্লুটো বা রুদ্র। প্লুটোকে আগে গ্রহ হিসেবে ট্রিট করা হতো, এখন একে আর গ্রহ বলা হয় না, কারণ হচ্ছে প্লুটোর কক্ষপথের কারণে। কেপলারস প্ল্যানেটারি
মোশন, কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন অনুযায়ী গ্রহদের যে গতি, সেই গতি প্লুটোকে স্যাটিসফাই করে না। ভালো কথা, না করে না করে আমাদের কি, তাই জন্য তারা প্লুটোকে আর প্লুটোকে আর গ্রহ হিসেবে ট্রিট করা হয় না। তো ইউরেনাস, এটাকে আমরা বলি ফিয়ার্স মার্স, অর্থাৎ মঙ্গলের মতো গুণ সম্পন্ন, কিন্তু মঙ্গলের থেকে অনেক ভয়ঙ্কর, অনেক উগ্র, অনেক সাংঘাতিক। লড়াই, যুদ্ধ, ঝামেলা, কোর্ট কেসে জেতা, এই সমস্ত বিষয়, সেখানে ইউরেনাসের প্রভাব আমরা বিচার করব। যেখানে আমাকে লড়াই দিতে হবে, সেই জায়গাটাকে আমি ইউরেনাসকে নেব। তারপরে কে রয়েছে? সে হচ্ছে নেপচুন। নেপচুন হচ্ছে বরুণ। সে হচ্ছে গিয়ে আহ জল ইন্ডিকেট করে, চন্দ্রের মতোই তার ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু বরুণ দেব হচ্ছে পুরুষালী। চন্দ্রের মধ্যে যেমন নমনীয়তা কমনীয়তা রয়েছে, বরুণ দেবের মধ্যে কিন্তু সেই নমনীয়তা একেবারেই নেই। বরুণ দেবের হাতে রয়েছে ত্রিশূল জাতীয় একটা অস্ত্র। আপনারা নেপচুনকে সার্চ করবেন, একটা সিনেমা ছিল কি একটা, বেশ ওয়াটারম্যান না এরকম একটা কিছু, হ্যাঁ, সেই সিনেমাতে একটা অস্ত্র ব্যবহার করা হয়েছিল, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ত্রিশূলের মতন, কিন্তু ত্রিশূলের ফলাগুলো একটু অদ্ভুত টাইপের। মানে শিবের যে ত্রিশূল আর এই যে ত্রিশূল, এটা টোটালি ডিফারেন্ট। তাহলে এইখানে হচ্ছে গিয়ে বরুণ দেব, তিনি উগ্র, তিনি হচ্ছে গিয়ে জল, তিনি মনের মধ্যের যে সফট কর্নার গুলোর ভয়াবহ রূপ, সেইটাকে ইন্ডিকেট করান, তিনি হচ্ছেন বরুণ দেব। আর রুদ্র বা প্লুটো, সে হচ্ছে গিয়ে আমাদের যে মনের আনকনশাস পার্ট, অর্থাৎ আহ, মনের যে অংশ, যেটা আহ, আমরা আমাদের নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে, আমাদের সঙ্গে যে অংশের কোনো সম্পর্ক নেই, আনকনশাস পার্ট অফ ব্রেন, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড প্ল্যানেট হচ্ছে প্লুটো। ফলে প্লুটো যত রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস রয়েছে তার সঙ্গে রিলেটেড, প্লুটো যত রকম আধিভৌতিক ঘটনা রয়েছে তার সঙ্গে রিলেটেড। ফলে প্লুটোর মধ্যে এই যে গুণাবলী গুলো দেখতে পাওয়া যায়, অর্থাৎ আধি দৈবিক, আধি ভৌতিক ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে প্লুটোর সঙ্গে কানেক্টেড বা অ্যাসোসিয়েটেড। তো এই যে ইউরেনাস এবং নেপচুন এবং প্লুটো আমাদের বহু সময় দেখতে লাগবে, যখন আমাদের সাধারণ কুণ্ডলী বিচার করে আলটিমেটলি আমরা রেজাল্টে যেতে পারবো না, তখন আমাদের এই প্লুটোকে কাজে লাগাতে হবে, ইউরেনাসকে কাজে লাগাতে হবে। ধরুন কেউ একজন, সে হচ্ছে গিয়ে হেলথ নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, তো এই হেলথের ক্ষেত্রে যখন আইডেন্টিফাই করতে চাইছি যে হেলথ কেমন আছে, হেলথ কেমন যাবে, কি ঘটতে পারে, এই সমস্ত সময়গুলোতে কিন্তু আমাদেরকে ওই নেপচুনকে নিতে হবে। যখন দেখা যাবে লোয়ার অ্যাবডোমেনে কোনো একটা প্রবলেম হচ্ছে, পুড়ে গেছে, গায়ের মধ্যে জল জমে গেছে, এইরকম টাইপের যখন ঘটনা, তখন হচ্ছে গিয়ে আমরা প্লুটোকে নেব, প্লুটো নয়, নেপচুনকে নেব। যখন হচ্ছে গিয়ে শরীরের মধ্যে জল জমে যাবে, আহ সোয়েলিং হবে, জ্বালা হবে, প্রদাহ হবে, তখন কিন্তু আমরা ইয়েকে নেব, আমরা হচ্ছে গিয়ে নেপচুনকে নেব। আচ্ছা, আহ, প্লুটোর ক্ষেত্রে তো আমরা বললাম যে বাড়িতে বা আশেপাশে বা মনের মধ্যে বা আহ নানান রকম ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কতটা প্লুটো হচ্ছে গিয়ে মানে কতটা আর কি অ্যাক্টিভ রয়েছে, কিংবা কখনো প্যারানর্মাল ইভেন্টস ঘটছে কিনা, কিংবা কোনো একজন জাতকের মনের মধ্যে আনকনশিয়াস পার্ট সেটাকে অ্যাক্টিভ করে তুলছে কিনা, পূর্বজন্মের বিষয়গুলো তার মনের মধ্যে আসছে কিনা,
তার মধ্যে জাতিস্বর হওয়ার টেন্ডেন্সি সেইগুলো আসছে কিনা, এই ব্যাপারগুলো সেগুলো কিন্তু প্লুটো কন্ট্রোল করে। হুম। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসের মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এই রাহু কেতু ইউরেনাস নেপচুন প্লুটো ইউরেনাস নেপচুন প্লুটো আমি নেক্সট একটা ক্লাসে শেষ করবার চেষ্টা করব। তারপরে আমাদের যেগুলো রয়েছে সেটা হলো গিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বিচারের দিকে যাব এবং ভাবগুলোকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের হচ্ছে গিয়ে রিলেশনশিপ বিটুইন হাউস 12টা দৃষ্টি দৃষ্টি আমাদের পড়া হয়ে গেছে, প্রত্যেকটা গ্রহের দৃষ্টি। কেউ হ্যাঁ কোনো স্যার। 12টা ভাব এবং 12টা ভাবের বিভাজন এটা পড়া হয়ে গেছে, বিভিন্ন ভাবের ধর্ম এগুলো পড়া হয়ে গেছে। এবার হচ্ছে কি আমাদের আহ ভাবগুলোকে নিয়ে তো আলোচনা হয়েছে, 1 থেকে 4 এক এক দিন করে আলোচনা হয়েছে। স্যার ভাবটা যদি আরেকবার একটু একটা ক্লাস নেন না ভালো হয়। ঠিক আছে, ভাবের আমরা একটা ক্লাস নেব, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে গিয়ে রিলেশনশিপ বিটুইন হাউসেস, ভাবগুলোর মধ্যে সম্পর্ক। আচ্ছা, কেন্দ্র, কোণ, মারক, দুস্থান, আপক্লিন, পনফর, ত্রিশরয়, উপচয়, ত্রিকোণ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এগুলো পড়া হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা ভাবের বলবত্তা, ভাবটা বলবান না দুর্বল এগুলো আমাদের জানতে হবে। কিছু সহজ সরল প্রেডিকশন করবার রুলস সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। গ্রহ সাপেক্ষে প্রেডিকশন, কোন গ্রহ কোথায় বসলে কি হয়। তারপরে ভাবপতি সাপেক্ষে প্রেডিকশন, এগুলো সব ইন্ডিভিজুয়াল প্ল্যানেট নিয়ে, একটা সিঙ্গেল গ্রহ। আমরা কিন্তু এখানে কোন রকম যোগে যাব না। তাহলে যোগে আমরা যাব পরবর্তীতে, আমরা সহজ সরল প্রেডিকশনে আসব। তারপরে আমরা নক্ষত্র ওরিয়েন্টেড কিছু ক্লাস করব। তারপরে নবতারা চক্র, স্বর্ণালী চক্র, ত্রিপাপ চক্র এগুলো রয়েছে। তারপরে অবক্ষয় চক্র আমাদের পড়তে হবে। আহ এখানে আমাদের আহ পায়া, তিথি, করণ, পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ আপনারা নাম শুনেছেন? পঞ্জিকা, পঞ্জিকার নাম শুনেছেন আপনারা? হ্যাঁ স্যার স্যার। নাম শুনেছি। সবাই শুনেছেন। হ্যাঁ স্যার শুনেছি। বাড়িতে রাখাই হয়। পঞ্চাঙ্গ হচ্ছে কি 5টা অঙ্গের সমাহার। এই 5টা অঙ্গের মধ্যে কি কি রয়েছে? আহ, বার, তিথি, নক্ষত্র, যোগ আর করণ। তো এইগুলোর কম্বিনেশনকে আমরা বলি পঞ্চাঙ্গ। এগুলো সম্পর্কে আমরা কিছুটা নলেজ নেব, যে 5টা অঙ্গ কিভাবে হয়, 5টা অঙ্গ বেসিক্যালি কি, কেন করণ তিথি এরা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আমরা একটু আহ জানবার চেষ্টা করব। তো যাই হোক, আমরা এগুলো এই সমস্ত পড়াশোনা করব, কন্টিনিউয়াসলি আমাদের পড়াশোনা এগোবে, চলতে থাকবে। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেগুলো একটু গ্রুপে লিখবেন। আপনারা গ্রুপে একদমই ইনঅ্যাক্টিভ সবাই, গ্রুপে এগুলো হচ্ছে গিয়ে লিখবার চেষ্টা যতটা সম্ভব করবেন। আর তাতে করেই আমরা আপনাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো। যাই হোক, শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি স্যার। হ্যাঁ, স্যার, গুড শুভরাত্রি নাইট। স্যার। রোববার দিন অনেকের সঙ্গেই দেখা হবে। আর শুভরাত্রি। শুভরাত্রি স্যার। গুড নাইট।